আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সৌদি আরবের পশ্চিম উপকূল যেমন জেদ্দা বন্দর থেকে দক্ষিণে বাব আল মানদেব প্রণালী পার হয়ে ভারত মহাসাগরে যেতে মাত্র 1000 থেকে 1100 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে সুয়েজ খাল দিয়ে সরাসরি ভূমধ্যসাগর দিয়ে প্রবেশ করে পুরো আফ্রিকা ঘুরে তারপর ভারত মহাসাগরে আসতে হবে সৌদি জাহাজগুলোকে। আর যদি এমনটা করে তাহলে সৌদি জাহাজগুলোকে অন্তত পক্ষে প্রায় 18,000 কিলোমিটারের কাছাকাছি পথ অতিরিক্ত পাড়ি দিতে হবে, যেটি সহজ কথা নয়। লাখ লাখ ডলারের শুধুমাত্র অতিরিক্ত জ্বালানি খরচ এই জায়গায় লাগবে এবং সময় লাগবে প্রচুর পরিমাণের। লজিস্টিক সাপোর্ট এবং অন্যান্য পণ্য প্রেরণের ক্ষেত্রে এটি অন্যতম বড় প্রতিবন্ধকতা। সুতরাং ইয়েমেনের ভেতর ইরানের প্রক্সিরা সৌদি আরবের উপর যে নৌ অবরোধ আরোপ করেছে, এটি সাধারণ দৃষ্টিকোণ থেকে সহজ মনে হলেও সৌদি আরবের অর্থনীতি এবং দীর্ঘকালীন কৌশলের ক্ষেত্রে একটি বড় ধরনের ঝুঁকি। এবং প্রথম দিকে সৌদি আরব যেমনটা ধরে নিয়েছিল যে হয়তো তাদের উন্নত পশ্চিমা বিশ্ব থেকে ক্রয়কৃত সামরিক অস্ত্র ব্যবহার করে ইয়েমেনে থাকা ইরানের প্রক্সিগুলোকে সহজেই তারা নিবৃত করতে পারবে। এই জন্য তারা ইয়েমেনের বিমানবন্দরে হামলা করেছিল এবং ইরানি বিমানকে ল্যান্ড করতে দেয়নি সেই বন্দরের ভেতর, রানওয়েকে ধ্বংস করেছিল। আর এর পরপর ইয়েমেনের প্রক্সিরা যে হামলা করেছে সৌদি আরবের তেল ক্ষেত্রে, বিশেষ করে জিনজান প্রদেশের তেল ক্ষেত্রে, সৌদি আরব স্ট্র্যাটেজিকভাবে অনেকটাই সাইলেন্ট হয়ে গেছে। আর এখন এই হরমুজ প্রণালীর বন্ধ হওয়ার পর এই লোহিত সাগর দিয়ে তাদের জাহাজগুলো এবং তেল রপ্তানির বিষয়গুলো অত্যন্ত জটিল হয়ে গেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে সম্ভাব্য ঝুঁকি এবং ইয়েমেনে যে প্রক্সি রয়েছে তাদের প্রতিবন্ধকতার কারণে সৌদি আরবের অন্তত 6টি বিশাল তেলের ট্যাঙ্কার পুরো আফ্রিকা ঘুরে তারপর এশিয়ার যে কাস্টমার রয়েছে, বিশেষ করে চীন বা দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো দেশ, তার দিকে রওনা দিয়েছে। পুরো আফ্রিকা ঘুরে তারপর গেছে। সৌদি আরবের বিশাল যে নৌবাহিনী রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে পঞ্চম ফ্লিটের যুদ্ধ জাহাজ এবং অন্যান্য ডেস্ট্রয়ার রয়েছে, তারা কিন্তু বাব আল মানদেব বা লোহিত সাগরকে পুনরুদ্ধারের জন্য সেখানে অবস্থান করছে না বা ঝুঁকি নিচ্ছে না। দেখুন, হরমুজ প্রণালী থেকেও জটিল পরিস্থিতি হলো বাব আল মানদেব বা লোহিত সাগরের, কারণ সেখানকার যে চওড়া রয়েছে বা প্রস্থ রয়েছে সেটা আরো একটু কম এবং এই পুরো প্রণালীর মধ্যে কয়েকটি দ্বীপ রয়েছে, যে দ্বীপগুলো আবার যেই প্রক্সি রয়েছে তাদের কন্ট্রোলে। বিভিন্ন ধরনের মিসাইল এবং অন্যান্য যে এন্টিশিপ মিসাইলের সাথে সাথে যে ড্রোন রয়েছে সেখানে সুসজ্জিত, যেগুলোকে প্রতিহত করে বড় বড় এত জাহাজগুলোকে সেখান দিয়ে যাওয়ার বিষয়গুলো অনেকটাই ইম্পসিবল। যার জন্যই কিন্তু তারা পুরো আফ্রিকা ঘুরে এখন যাচ্ছে। তবে এই ব্যবস্থা দীর্ঘকালীন টিকা খুবই কঠিন। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তি এবং তাদের কৌশল হরমুজ প্রণালীকে সৌদি জাহাজের জন্য উন্মুক্ত করতে পারেনি। সুতরাং এই কৌশল এবং পরশক্তি দেশের সহযোগিতা কাজে আসছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি মাথায় রেখে সৌদি আরব মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে বা বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট নামে নতুন জোট তৈরি করেছে। 43টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল সৌদি আরব, সেখান থেকে মাত্র 13টি দেশ সেখানে অংশগ্রহণ করেছে। সৌদি আরবের নেতৃত্বে এই জোটে অংশগ্রহণ করেছে তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, বাংলাদেশ, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া এবং ইয়েমেনে সৌদি সমর্থিত যে সরকার রয়েছে তারা। লক্ষণীয় বিষয়, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক দেশ এই জোটে অংশগ্রহণ করেনি। যে বর্তমান স্থিতিকে কেন্দ্র করে সৌদি আরবের ক্রাউন প্রিন্স জরুরি ভিত্তিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে টেলিফোন করেছেন এবং এই যে অবরোধ রয়েছে ইয়েমেনের প্রক্সিদের পক্ষ থেকে, সেটি কি করে উন্মুক্ত করা যায় এবং সেই বিষয়ে সামরিক পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখন তুরস্ক এই জায়গায় কৌশলী সিদ্ধান্ত নিয়েছে। নতুন যে জোট গঠন করা হয়েছে সেই জোটকে স্বাগত জানিয়েছেন রিসেপ তাইপ এরদোগান। তবে পরিষ্কারভাবে তুরস্কের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই জোটের অংশ হিসাবে সৌদি আরবের অভ্যন্তরে বা সৌদি আরবের আশেপাশে ইয়েমেনের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ করার জন্য
তারা সেনা সদস্য প্রেরণ করবে না। এখানে তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছে তারা লজিস্টিক সাপোর্ট দেবে, বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য দেবে বা দূর থেকে সহযোগিতা করবে, তবে কোনো ধরনের সেনা সদস্য তারা প্রেরণ করবে না, কারণ এই ধরনের সরাসরি যুদ্ধে জড়িত হওয়ার বিষয়গুলো তাদের স্বার্থের অনুকূলে নয়। এখন প্রশ্ন হলো যে এই তুরস্কের মতো বড় দেশ যখন এই সংঘাত থেকে নিজেদের দূরে রাখছে বা নিজেদের সেনা সদস্য প্রেরণ করতে চাচ্ছে না, এখানে কিন্তু ইরানের মতো শক্তিশালী একটি পক্ষ এবং তাদের প্রযুক্তিকে মোকাবেলা করতে হবে, যার জন্য নিজের সেনা সদস্য এবং নিজেদের যে ইমেজ রয়েছে তাকে ঝুঁকির মুখে ফেলতে চাচ্ছে না তুরস্ক। সেই জায়গায় বাংলাদেশ এবং পাকিস্তান কি করে সৌদি আরবের অভ্যন্তরে সেনা সদস্য প্রেরণ করলো এই পরিস্থিতিকে কেন্দ্র করে? আপনারা নিশ্চয়ই জানেন অলরেডি পাকিস্তানের পক্ষ থেকে 8 থেকে 10,000 সেনা সদস্য সৌদি আরবে প্রেরণ করা হয়েছে, যার কিছু কিছু সেনা সদস্য ইয়েমেনের উপকূলেও রয়েছেন এমনটা জানা যায়। এবং বাংলাদেশের পক্ষ থেকেও 2 ব্যাটালিয়ন সেনা সদস্য প্রায় 1,600 সেনা সদস্য পাঠানো হবে। যদিও বলা হচ্ছে তারা ফ্রন্ট লাইনে কোনো যুদ্ধ করবেন না, যে ইয়েমেনের উপকূলের কাছাকাছি বা ইয়েমেনের সীমান্তের কাছাকাছি সৌদি ভূখণ্ডের ভেতর যে মাইন রয়েছে তা অপসারণের কাজ করবেন, যেটি ফ্রন্ট লাইনে সরাসরি সক্রিয় অবস্থানের সরাসরি সমান। প্রশ্ন হচ্ছে তুরস্ক যেই জায়গায় এগুতে চাচ্ছে না, এত শক্তিশালী এবং প্রযুক্তি সমৃদ্ধ দেশ, সেখানে আমরা বা পাকিস্তান গিয়ে আসলে কি ফাঁদে পা দিল? দেখুন, একদিকে ইয়েমেনের ভেতরে ইরানের যে প্রক্সিরা রয়েছে তারা সৌদি আরবের উপর যে অবরোধ ঘোষণা করেছে তা উন্মুক্ত করার ক্ষেত্রে কার্যত কোনো বড় ধরনের পদক্ষেপ দৃশ্যমান নয়। তখন ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবেই দাবি করা হচ্ছে এবং ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের যে নৌ ব্লক রয়েছে তা মানবে না। তাদের জাহাজগুলো নিয়মিতই তেল এবং পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং অন্যান্য যেই সকল উপস্থিতি রয়েছে তার সামনে দিয়েই সরাসরি চলে যাবে। এই ক্ষেত্রে ইরানের যে সাপোর্টিং রোলে তাদের মিসাইল রয়েছে এবং ছোট ছোট মিসাইল বোট রয়েছে বা তাদের নেভি রয়েছে, সেগুলো সরাসরি পরিস্থিতি মোকাবেলা করবে। তারা কোনো ধরনের নৌ অবরোধ মানবে না। দেখুন, এই ঘোষণা হরমুজ প্রণালীর পরিস্থিতিকে আরো জটিল করার ক্ষেত্রে নতুন ধরনের পদক্ষেপ শুরু হচ্ছে তার পরিষ্কার বার্তা দেয়। দেখুন, যখন একটি নৌ অবরোধ দেওয়া হয় এবং সাবধানতা অবলম্বন করে কিছুটা স্থিতিশীলভাবে জাহাজ চলাচল নিজেরাই সীমিত করে, তখন সংঘাতের বিষয়গুলো অনেকটা কমে আসে। কারণ যেহেতু তখন জোর করে ব্লকেট প্রতিষ্ঠা বা ভাঙার যেই খেলাটা রয়েছে বা উত্তেজনা রয়েছে সেটা চলে না। এখন নৌ অবরোধ মানবে না ইরান, তাদের জাহাজগুলো পার হতে চেষ্টা করবে, যুক্তরাষ্ট্র বাধা দিতে চেষ্টা করবে, আর এই হিসাবে সংঘর্ষ অনিবার্য। আর এই ক্ষেত্রে পাল্টা আক্রমণের অংশ হিসাবে হরমুজ প্রণালীতে অন্যান্য দেশের যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে জাহাজগুলো রয়েছে সেগুলোতেও পাল্টা আক্রমণ হবে। সুতরাং পরিস্থিতি সমঝোতা বা যে কোনো ধরনের আলোচনার মাধ্যমে সমাধান হবে সেই দিকে এগুচ্ছে না। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের সরাসরি বৈঠকই হচ্ছে না। আর এরপর তারা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার জন্য এই ঘোষণা দিল। নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে কেন্দ্র করে তারা বড় ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে, যার আশঙ্কাও করা হচ্ছে। দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।